আবছা আলো নিভে গিয়ে সন্ধ্যা হয়েছে। আকাশ ভারী মেঘলা। বিকেল থেকেই মেঘলা ছিল, তবে এখন আকাশে অন্ধকারে বেশ কয়েকবারে আলোর ঝটকানি দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর পর গমগমিয়ে শব্দও হচ্ছে। পরিবেশটা দারুণ। নিবরাস আর নূর বারান্দায় বসে কেক খাচ্ছে। এই কেক খাওয়ার ইচ্ছেটা জেগেছে নূরের, আর নিবরাস তা পূরণ করেছে। আলো কেকের টুকরো মুখে পুড়তে পুড়তে বলল, আপনার মা আপনার মনে আছে আমি একদিন বারান্দায় বসে লুকিয়ে লুকিয়ে কেক খাচ্ছিলাম? জানেন সেদিন আসলে কি হয়েছিল? নূরের চোখ ঝলমল করছে। নিবরাস আলতো হেসে মাথা নেড়ে বলল, সেদিন কেউ একজন তোমার জন্য কেক, চকলেট আরো কি কি যেন পাঠিয়েছিল। আল্লাহ, আপনি জানলেন কি করে? নূরের বিস্মিত স্বর। সে কেক খাওয়া থামিয়ে গোল গোল চোখে নিবরাসকে দেখল। তার মানে আপনি সেদিন... নিবরাস মাথা নাড়ল। জি আগে ম্যাডাম, আমি সেদিন এগুলো পাঠিয়েছিলাম। আপনি বারান্দায় বসে বসে খাচ্ছিলেন। নূর ভ্রু কুঁচকে বলল, তাহলে সেদিন আপনি না জানার ভাব করলেন কেন? আর বারান্দা টপকে কি এই জন্যই গিয়েছিলেন আমি কেক খাচ্ছিলাম কিনা দেখার জন্য? জি। নূর মুখ ঘুরিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, বাদ দিন। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আপনি আগে অনেক সময় আমার বারান্দায় আসতেন তাই না? আমি আপনার শরীরের গন্ধ পেতাম। নিবরাস নূরের কথায় এক চিলতে হাসল। খানিকটা ঝুঁকে এসে নূরের মুখোমুখি হলো। বলল, সত্যি বলছি, আমি তোমার বারান্দায় যেতাম, ইনফ্যাক্ট তোমার রুমেও যেতাম। তারপর নূর বিস্ফোরিত চোখে নিবরাসের দিকে চাইল। কাছুমাছু করে একটা তপ্ত ঢোক গিলল সে। নিবরাসের দূরত্ব তার থেকে বেশি না। নিবরাস বাঁকা হাসল, ফিস ফিসিয়ে বলল। তারপর নূর কেঁপে উঠল। তার পেটের ভেতর কেমন কেমন করছে, ওষ্ঠ শুকিয়ে যাচ্ছে। নূর আর কিছু করতে না পেরে তড়িৎ গতিতে হাতের কেকটা নিবরাসের মুখে লেপটে দিল। মুখে আঠালো কেকের ছোঁয়া পেতেই নিবরাস সামান্য নড়ে উঠল। খানিকটা দূরে গিয়ে সে শব্দ করে হেসে উঠল সে। আচমকা নিবরাসের এমন হাসিতে নূরও ভড়কে গেল। চোখ মুখ কুঁচকে বলল, অসভ্য লোক, আপনি আগে এসব করেছেন? নিবরাস তখনও হাসছে। কি করেছি আমি? নূর রাগী গলায় বলল, কি করেছেন মানে? আপনি জানেন না কি করেছেন, আবার জিজ্ঞেস করছেন কি করেছি? আপনি কি চোর না ডাকাত যে এভাবে লুকিয়ে লুকিয়ে বারান্দার টপকে আপনি আমার ঘরে আসতেন? নির্লজ্জ! নিবরাস সোজা হয়ে নূরের পাশ ঘেঁষে বসলো। নূরের কোমরে হাত দিয়ে নূরকে কাছে টেনে আনলো। নূরের কোমর চড়িয়ে ধরে বলল, এই তুমি সম্পূর্ণ কথা না শুনে এত কথা বলো কেন, বোকা? আমি সেখানে গিয়ে তোমার সাথে কিছু করতাম না, শুধু একটু দেখতাম বসে বসে। রাতে তোমায় না দেখলে আমার ঘুম হতো না, তাই এই কাজ করতাম। কেন করতেন? যদি আমাদের বিয়েটা না হতো তখন কি করতেন? নিবরাস বাঁকা হাসলো। এই হাসি নূর দেখতে পেল না। সে নিজের গালটা নূরের গালের সঙ্গে সামান্য ঘষে দিল। এতেই তার গালের খানিকটা ক্রিম লেগে গেল নূরের গালে। নূর চোখ বড় বড় করে নিজের গালে হাত ছোঁয়ায়। সে কিছু বলবে তার আগে নিবরাস বলে উঠল, তোমার বিয়ে যে আমার সাথেই হবে তা আমি জানতাম। তোমার বিয়ে আমার সাথেই হতে হতো, আমার সাথেই। হয়তো আমি বিয়ে করতাম, নয়তো কেউ নয়, বুঝেছো? নূর বিস্ময়ে তাকিয়েই থাকে নিবরাসের দিকে। তার চোখের পলক পড়ে না। সে তাকিয়ে থাকা অবস্থায় গুমোট কণ্ঠে নিবরাসকে শুধায়। আমরা কি কাল ঢাকা চলে যাব? নিবরাস উঠে দাঁড়ালো। টেনে নূরকে উঠিয়ে দাঁড় করিয়ে বলল, কাল যাব না, কাল আমরা সারাদিন ঘুরবো, তারপর দিন যাব, কি বলো? নূর আলগোছে মাথা নাড়ল। আজ কি কোথাও বের হবেন? নূরের কথায় নিবরাস কিছুক্ষণ চুপ থেকে বলল, না, কোথায় যাব? নূর তার মুখ ভার হয়ে নূর তার মুখ ভার করে হাসলো। এত কিছুর মাঝেও নিবরাস এখনো একটা সত্যি কথা গোপন করেছে তার থেকে। নূর দেখতে চায় নিবরাস আসলে তাকে কিছু বলে কিনা। এই রাত প্রায় 1:30। নিবরাস ভালো করে লক্ষ্য করলো নূরকে। নূর গভীর ঘুমে আচ্ছন্ন। গুটি গুটি হয়ে নিবরাসের বুকে জড়িয়ে ধরে রাখা নূরকে নিবরাসও কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখলো। বেশ কিছুটা সময় পার হওয়ার পর উঠল সে। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিল। পরে নিল একটা কালো প্যান্ট আর একটা কালো রঙের শার্ট। মাথায়
সিকে খচিত একটি ক্যাপ। পরিপাটি হওয়ার পর সে খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে আয়নায় দেখল। আয়নায় তাকে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে তার সানফ্লাওয়ারকে। ভীষণ আদুরে লাগছে। গোলুমলু হয়েছে মেয়েটা। ইদানিং তার ভয়ে সবকিছু নাকে টিপ দিয়ে খেতে হয়। নিবরাশ হাসলো। কিছু একটার কথা মনে পড়তেই সে লাগেজ থেকে কাঙ্ক্ষিত জিনিসটা প্যান্টের পিছনে গুজে নিল। সোজা হয়ে শার্ট ঠিক করতে করতে এসে বসলো নূরের পাশে। আলতো হাতে ছুঁয়ে দিল নূরের ফোলা ফোলা গাল। অধৈর্যরা ছুঁতেও সে ভুল করল না। বেশ কিছুক্ষণ বসে থাকার পর নিবরাশ নূরের গালে চুমু খেলো, চোখে চুমু খেলো। অধৈর্যরাই ওষ্ঠপুট ছোঁয়াতেও ভুল করল না সে। সবশেষে নূরের পেটের কাছে গিয়ে ঝুঁকে বসলো সে। আস্তে আস্তে 4-5টা চুমু খেলো সে নূরের পেটে। আলতো স্বরে ফিসফিসিয়ে বলল, মাম্মাকে একটু কষ্ট দিবা না। বাবা খুব শীঘ্রই আসবো আবার। সে সময় পর্যন্ত তুমি খুব গুড গার্ল হয়ে থাকবে। মাম্মাকে কষ্ট দিলে কিন্তু বাবা রাগ করে। সে তোমার মাম্মার কষ্ট একদম সহ্য করতে পারে না। সো বি কেয়ারফুল অ্যান্ড অ্যাগেইন, তুমি কিন্তু কষ্ট দিবা না মাম্মাকে। নিবরাশ আবার শক্ত চুমু খেলো নূরের পেটে। উঠে শার্টটা ঠিক করে নূরের মাথায় হাত বুলিয়ে হাঁটা দিল সামনের দিকে। নিবরাশ এখন আছে কিছুটা জঙ্গলের মতো জায়গায়। জায়গাটা শহর থেকে বেশি দূরে নয়, তবে এই জায়গাটা শহরের মধ্যে পড়েনি। চারদিকে অন্ধকার, গাছপালা আছে অনেক, ঘরবাড়ি নেই। নিবরাশের সামান্যতম ভয়ও করল না। এসব জায়গায় চলাচল করে তার অভ্যেস আছে। এখন আর এসবে তার ভয় লাগে না। হঠাৎ সামনে কারো উপস্থিতি টের পেয়ে সে থেমে দাঁড়ালো। গলা চড়িয়ে বলল, আমি এসেছি, এবার আপনি বাইরে আসুন। এই শুনশান পরিবেশে নীরবতা ছিন্ন করে বেরিয়ে আসে আনোয়ার হোসেন। লম্বা লম্বা পায়ে নিবরাশের সামনে এসে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, দেখছি এই সময় জ্ঞান আছে। একদম রাত 2টায় এসেছো, প্রশংসনীয়। আপনার প্রশংসা করানোর জন্য আমি এখানে আসিনি। কি কারণে আমি এখানে ডেকেছেন সেটা বলুন। নিবরাশের তিক্ত কণ্ঠ। আনোয়ার হোসেন হেসে বলল, সিসিটিভি ফুটেজের জন্য। এটা এখনো তোমার কাছে আছে না? দিয়ে দাও। নিবরাশ হেসে ওঠে, ঠান্ডা কাঁপানো হাসি। দেব না। কি করবেন? আনোয়ার হোসেন ঠোঁট কামড়ে বলল, কিছু করব না, তোমায় মেরে এখানে পুঁতে দিব। নিবরাশ এখনো হাসছে। আমায় মেরে পুঁতে দিলে আপনার মেয়ের কি হবে? সে না আমার বউ। আনোয়ার হোসেন রক্ত চোখে চাইল নিবরাশের দিকে। মনে বিরক্ত থাকলেও তিনি মুখে হাসি ফুটিয়ে বললেন, তোমার বউ আমার মেয়ে হয়, ভুলে যেও না। আর ওকে কি বলবো তা আমি জানি। আচ্ছা, এই কথাটা বললে কেমন হয় বলো তো? এই বিয়েতে তুমি সন্তুষ্ট নাও, তাই তুমি ওকে ছেড়ে পালিয়ে গেছো। আনোয়ার হোসেনের কথায় নিবরাশ হো হো করে হেসে উঠল। 2 পা সামনে এগিয়ে দিয়ে ওনার মুখোমুখি হলো। হেসিয়ে বলল, আপনি আপনার মেয়েকে এমন বলবেন আর ও তা বিশ্বাস করবে মনে হয় আপনার? নিবরাশের চোয়াল শক্ত হলো। খানিক চুপ থেকে এসে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমি আপনার মতো এত শরীর খুঁজিনি যে আপনার মেয়ে আমাকে অবিশ্বাস করবে। আমি যেমন আমি তেমন একজনকেই ভালোবেসেছি। সেই একজনের কাছেই গিয়েছি। সেই একজনও আমাকে মনে প্রাণে বিশ্বাস করেছে। তাই তাকে ভুল বোঝানো সম্ভব নয়। আনোয়ার হোসেন নিবরাশের কথায় তার কলার চেপে ধরলেন, ঝাঁকানি দিয়ে বললেন, বিশ্বাস? তোমাকে বিশ্বাস করা থেকে তো সাপকে বিশ্বাস করা আরও ভালো। তুমি অসুস্থ, আমার সঙ্গে আমার মেয়ের দূরত্ব বাড়াতে চাও, কারোর সাথে মেশা পছন্দ করো না। এ কেমন ধরনের ভালোবাসা? আনোয়ার হোসেনের ঝাঁকানিতে নিবরাশের পকেট থেকে কিছু একটা পড়ে গেল। নিবরাশ আনোয়ার হোসেনের হাত ছাড়িয়ে বলল, বললাম না আমি যেমন আমার ভালোবাসাও তেমন অসুস্থ। আচ্ছা সেটা বাদ দিন। আপনি এখানে আপনার খুনের ভিডিও ফুটেজটা নিতে এসেছেন, তাহলে শুনে রাখুন, আপনি এইটা পাবেন না। আমি এইটা আপনার হাতে দিচ্ছি না। নিবরাশ হাসে। আনোয়ার হোসেন গম্ভীর গলায় বললেন, দাও দাও এটা। নিবরাশ ঠান্ডা স্বরে বলল। দেব না। আনোয়ার হোসেন কুৎসিত একটা গালি দিয়ে আবার নিবরাশের দিকে তেড়ে এলেন। পায়ে কিছু একটা লাগতেই তিনি ঝুঁকে সেটা হাতে তুলে নেন। উদ্দেশ্য হলো এটা দিয়ে নিবরাশকে আঘাত করা, কিন্তু হলোও তাই। আনোয়ার হোসেন দেরি করল না। তিনি নিচ থেকে বন্দুকটা তুলে নিবরাশের দিকে তাক করলেন। তেতে যাওয়া কণ্ঠে বললেন, হাত তোলো। নিবরাশ খানিকটা থমকালো। হাত পেছনে নিয়ে দেখলো বন্দুকটা গোজা নেই।
নিবরাজ তীক্ষ্ণ চোখে তাকালো আনোয়ার হোসেনের দিকে। ঠিক মুহূর্তেই একটা বিকট চিৎকার শোনা গেল। নিবরাজও স্তব্ধ, আনোয়ার হোসেনও স্তব্ধ। গলাটা তাদের পরিচিত। কে এসেছে? নূর বাবার দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। আনোয়ার হোসেনের হাতের বন্দুক নিবরাসের দিকে তাক করা। নিবরাসও অবাক চোখে দেখছে নূরকে। আনোয়ার হোসেন নূরের দিকে তাকিয়ে বিস্মিত সুরে বলল, তুমি এখানে? নূর এতক্ষণে নিবরাসের পাশে দাঁড়িয়েছে। তার দৃষ্টি সরল না। তার বাবাকে সে চিনতে পারছে না। তার মানে সবকিছু সত্যি। নিবরাস নূরের কাঁধে হাত রেখে বলল। তুমি এখানে কিভাবে এলে? তুমি তো ঘুমোচ্ছিলে। নূর চোখ বন্ধ করে বলল। আমি ঘুমাইনি। নিবরাসের চোখে এখনো বিস্ময়। আপনি যখন শাওয়ার নিচ্ছিলেন তখন আমি আপনার মোবাইল দেখছিলাম। সে সময় আপনার মোবাইলে একটা ভিডিও আসে, মাহিন ভাইয়ার মৃত্যু কিভাবে ঘটেছিল সেইটার ভিডিও। ছাদের সিসিটিভি ফুটেজ। আমি সবটা দেখেছি, কিভাবে বাবা ছাদ থেকে ধাক্কা দিয়ে মাহিন ভাইয়াকে ফেলে দিয়েছিল। আর নূরের চোখ বেয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল, কিন্তু সে মুখ দিয়ে একটুও টু শব্দও বের করল না। সে আবার বলল, বাবা মেসেজ করেছিল আপনার সাথে আলাদা করে কথা বলার জন্য, তাই না? আপনি বলেননি কেন আমায়? আপনি তো আমায় সব বলেন, তাহলে এই কথাগুলো বললেন না কেন? নূর কাঁদছে। নিবরাস নূরের কাঁধে হাত রাখে না। সে বেশ নরম স্বরে বলল, প্লিজ কান্না করো না, তুমি কষ্ট পেতে তাই আমি কিচ্ছু বলিনি। এমন করে খাচ্ছ কেন বোকামে? নূর হুঙ্কার ছুড়ল নিবরাসের দিকে। কাট কাট গলায় বলল, কষ্ট দিয়ে বলছেন, কষ্ট থেকে বাঁচাতে আপনি আমায় বলেননি। তাকিয়ে দেখুন বাবার হাতে বন্দুক। এখন যদি গুলি করে, কে কষ্ট বেশি পাবে, আপনি নাকি আমি? কে বেশি পাবে বলুন? নিবরাস একবার পেছনের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল। সবচেয়ে বেশি কষ্ট পেত আমাদের বেবি, আমার মাম্মাম। তো নিবরাস নূরের গালে ধরে নূরকে শান্ত করার চেষ্টা করলো। আলতো কণ্ঠে বলল, কুল কুল। তুমি কি ভেবেছো আমি কোনো প্রস্তুতি ছাড়াই এসেছি? নপ মাই লেডি নপ। আমি কোনো কাজ পূর্ব প্রস্তুতি ছাড়া করি না। আনোয়ার হোসেন বিস্মিত হয়ে নিবরাসের কথা শুনছে, নূরের কথাও। প্রতিটা কথায় তিনি বিস্মিত, হতভম্ব। নূর মা হতে চলেছে? কই, তিনি তো কিছুই জানে না। আনোয়ার হোসেনের পা দুটো ভেঙে এলো। তিনি হতবাক হয়ে বললেন, মামুনি, তুমি মা হতে চলেছ। ডোন্ট ডেয়ার আব্বু। তুমি আর আমাকে মামুনি বলবা না। তুমি রাগের বশে আমার হাজবেন্ডকে মারতে চেয়েছিলে। আমি না আসলে তো মেরেই দিতে। এই এই আমি তোমাকে চিনি। তুমি তো এমন না আব্বু। তোমার থেকে তো আমি এসব কিছু শিখিনি। তাহলে তুমি এমন কেন হলে? আনোয়ার হোসেন মেয়ের এমন তীক্ষ্ণ কথায় তেতে উঠলেন। হুঙ্কার ছেড়ে বললেন, তুমি যাকে ভালো মানুষ ভাবছো সে মোটেও ভালো মানুষ নয়। ও একটা অ্যাবনর্মাল। ও কারো সাথে মিশতে পারে না, তোমাকেও মিশতে দিবে না কারো সাথে। ও এক প্রকার বন্দিত্ব পছন্দ করে। আর আর প্রিয়সিতা আরও একসাথে মিলে। আনোয়ার হোসেনের কিছু বলতে পারল না। তার আগে নূর তার মুখের কথা কেড়ে নিল। প্লিজ বাবা, তুমি তোমার ওই সেকেন্ড ওয়াইফকে নিয়ে কিছু বলো না। এই সম্পর্কে কথা বলতে আমার ভালো লাগে না। তুমি বললে না নিবরাস আমায় কারোর সাথে মিশতে দেয় না, কারোর সাথে কথা বলতে দেয় না, আমায় বন্দি বানিয়ে রাখতে চায়। তাহলে শোনো, এই বন্দিত্বই আমার ভালো লাগে। ওর সবটা সময় আমাকে দেয়, আমায় কখনো একা ফিল করায় না। ও অ্যাবনর্মাল হোক, পাগল হোক, আমাকে কারোর সাথে মিশতে না দিক, তাও আমি ওকে ভালোবাসি বাবা। ও সন্তানের বাবা। তুমি প্লিজ বন্দুকটা নামাও, গুলি লেগে যাবে। ও মরে গেলে আমিও মরে যাব বাবা। তুমি প্লিজ বন্দুক নামাও। আনোয়ার হোসেন শুনল না। সে ভয়ঙ্কর চোখে নিবরাসের দিকে তাকিয়ে আছেন। ওনাকে দেখতে অদ্ভুত লাগছে, নেশাগ্রস্তদের মতো অনেকটা। উনি হুঙ্কার ছুঁড়ে বললেন। আনোয়ার হোসেন এক কদম এগিয়ে এলো, কিন্তু নূর সরল না। সে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। নিবরাস নূরের কাঁধে হাত রেখে বলল, তুমি টেনশন করছো কেন? আমি কি কোনো প্রিপারেশন ছাড়া এখানে এসেছি? নূর তাকিয়ে আছে নিবরাসের দিকে। নিবরাস দুটো তালি দিতেই রুস্তম বের হয়ে আসলো কোথা একটা থেকে। সে এসে আনোয়ার হোসেনের পেছনে দাঁড়ালো। আনোয়ার হোসেন একবার সেই দিকে তাকিয়ে আরও একটু কাছে আসলো নিবরাসের। তিনি চোখে বিস্ময় নিয়ে বললেন। নিবরাস চোখ মুখ কুঁচকে বলল, আপনি আমাকে মেরে দিন আর আমি কাউকে না ডাকি?
নিবরাসের চোখে একটা ইশারা দেয় রুস্তমকে। ইশারা পেতেই রুস্তম দ্রুত পায়ে আনোয়ার হোসেনকে চেপে ধরে, কিন্তু রুস্তম নিজের মতো ধরতে পারল না। তার হাত ফসকে যাওয়াতে আনোয়ার হোসেন তার হাতের বন্দিত্ব হতে ছুটে যায়। আনোয়ার হোসেনকে শক্ত হাতে ধরার প্রচেষ্টায় এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়ে যায়। রুস্তমের আকর্ষণ কেবল বন্দুকটা ছিনিয়ে নেওয়ায়। নূর ভয়ে এক পা পিছিয়ে যায়। নিবরাস তাকে আড়াল করে বলে, ট্রাস্ট মি, কিচ্ছু হবে না। রুস্তম কিচ্ছু করবে না। ও শুধু তোমার বাবার হাত থেকে বন্দুকটা নেবে, তারপর। নিবরাস আর কথা বলতে পারল না। বিকট এক শব্দে শুনশান নীরবতা ভঙ্গ হলো। গাছে গাছে ঝুলে থাকা ঘুমন্ত পাখিগুলো বোধহয় জেগে উঠল শব্দে। বিপদের আশঙ্কায় কিছু পাখি উড়ে গেল, কিছু পাখি চেঁচিয়ে উঠল। নূর নিবরাসের দিকে আর চোখে চাইল। নিবরাস হাতটা পেটে ধরে ঝুঁকে গেছে। নূর বোধহয় চোখে কিছু ধাঁধা দেখল। সে ফের সামনে তাকালো। বাবার হাতে বন্দুক, রুস্তম ছেড়ে দিয়েছে। তার চোখেও আপাতত আকাশ ভাঙা বিস্ময়। নিবরাস লুটিয়ে পড়ল মাটিতে। নূরের যেন হাত পা কাঁপছে। রুস্তম ছুটে এলো। নিবরাসের মাথা সে আলগোছে হাতে নিয়ে নিল। নূরের দিকে তাকিয়ে বলল, বসের গুলি লেগেছে, ফার্স্ট কোনো হসপিটালে নিতে হবে। নূরের কানে কিছু যাচ্ছে না। নিবরাস এখনো অচেতন হয়নি। তার চোখ মৃদু খোলা, কিন্তু নূর চোখ খোলা রাখতে পারল না। সে লুটিয়ে পড়ল মাটিতে। নিবরাস দেখল, ক্ষীণ শব্দে দুইবার ডাকলো, সানফ্লাওয়ার বেবি, ওঠো। 3.5 বছর পর। স্থান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। নেভাদা রাজ্যের সীমান্তে অবস্থিত টাহো লেক। এই লেকের গভীরে তাকিয়ে আছে এক সুঠামদেহী যুবক, যার চোখ মুখ তীক্ষ্ণ। লেকের জল পরিষ্কার, তার প্রতিবিম্ব দেখা যায় সেই জলে। লেকের চারপাশে গুটি কয়েক মানুষ আছে। সেই দিকে সে যুবকের বিন্দুমাত্র খেয়াল নেই। সে তার সংক্ষিপ্ত জীবনের কিছু হিসাব মেলাচ্ছে, যে হিসাব সঠিক কায়দায় না কষলে সে আজ এখানে থাকতো না। সেই দিনের কথাটা সে ভাবল। সব কিছু ছিল পূর্ব পরিকল্পিত। আগেই রুস্তমকে ঢাকা থেকে ডেকে আনা, ইচ্ছে করে বন্দুক নিচে ফেলা। সব থেকে বড় কাজ নূরের আসার জন্য অপেক্ষা করা। সে রাতের সব থেকে বড় কাজ ছিল নূরের আশা। সেই দিন সে ইচ্ছে করে রুস্তমকে আনোয়ার হোসেনের মার্ডারের ভিডিও পাঠাতে বলেছিল, যাতে নূর দেখে। আনোয়ার হোসেনের টেক্সটও সে এই কারণে ডিলিট করেনি। এতদিন ধরে যত কর্ম ঘটেছিল তার মূল হোতা ছিল সে, অথচ সেই নির্দোষের ভূমিকায় ছিল। তার একটাই কারণ, সানফ্লাওয়ার, তার ভালোবাসা, তার দুনিয়া, যাকে পাওয়ার জন্যে সেই দিন সে গুলিও খেয়েছে। তবে সেটাও ছিল খেলার একটা অংশ। গুলি চলেছিল, সে আঘাতও পেয়েছিল। তবে এত কিছুর মাঝে একটা সত্য হলো, গুলি আনোয়ার হোসেন চালায়নি। গুলি চালিয়েছে রুস্তম। নিবরাসের হুকুমেই চালিয়েছিল। রুস্তম শ্যুট করাই এক্সপার্ট, তাই শ্যুট করার জন্যে এত বিশ্বাসযোগ্য মানুষ নিবরাস দুটো পেত না। সেই দিন সে আহত হওয়ার পর রুস্তম, নূর আর তাকে নিয়ে হসপিটালে গিয়েছিল। গুলি পেটের এক সাইডে লেগেছে, রিস্ক হয়নি। সে ভালো হয়ে গিয়েছিল। নূর অচেতন থাকায় কিছুই জানল না। পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকায়। সেখান থেকে আরও নানান সমস্যা দেখিয়ে নিয়ে আসা হয় নিউ ইয়র্কে। নিবরাস আগেই নূরের পাসপোর্ট ঠিক করে রেখেছিল, তাই তাকেও নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। এত কিছুর মাঝে নূর এখন আর আনোয়ার হোসেনকে মনে করে না। মনে করলেও সে এক আকাশ সম দুঃখ নিয়ে মনে করে। যে লোক তার স্বামীকে মারার চেষ্টা করেছে, তার সাথে সম্পর্ক রাখার কাজ সে করবে না। তার এখন কেউ নেই নিবরাস ছাড়া। সে ভালো আছে নিবরাসের সাথে। পৃথিবীর সব রকমের সুখ নিবরাস তার পায়ের কাছে এনে রাখে, আগলে রাখে তাকে, আগের থেকেও শত গুণ বেশি। নিবরাস জলের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমি নিবরাজ আহমেদ খান নিজের ভালোবাসার জিনিসকে আলাদা করে নিতে পছন্দ করি। আমার পছন্দের জিনিসে অন্যের আগ্রহ আমার নীতির পরিপন্থী। যা আমার তা শুধুমাত্র আমার, আর আমার জিনিসের মূল আকর্ষণও আমি, চূড়ান্ত গন্তব্য আমি। আমি যাকে ভালোবেসেছি তাকেও শুধু আমায় ভালোবাসতে হবে। তার সমস্ত ভালোবাসা থাকবে আমার জন্যই বরাদ্দ। আমি ভালোবাসার প্রার্থনা করি না, আমি ভালোবাসা দাবি করি। আর দাবি করতে না পারলে আমি ভালোবাসা ছিনিয়ে নিই।
কারণ ভালোবাসা আদায় করে নেওয়া দুর্বলদের কাজ, আর আমি দুর্বলদের তালিকায় থাকতে চাই না। কারণ আমি শক্তিশালী, আর আমি নিয়ন্ত্রক। আমি নিব্রাস, যার ভালোবাসা পাওয়ার মানে নিজের স্বাধীনতা বিসর্জন দেওয়া, আর সেই বিসর্জনের মধ্যেই নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। নিবরাস জলের দিকে তাকিয়ে থাকার মাঝে হুট করে দুটো হাত এসে তার পা জড়িয়ে ধরল। মৃদু স্বরে বলে উঠল, পাপা পাপা। নিবরাস সামনের দিক থেকে নজর সরিয়ে বাচ্চাটার দিকে তাকায়। কি চমৎকার হাসে সে। ঝুঁকে বাচ্চাটাকে কোলে নিয়ে গালে শক্ত চুমু আঁকল, নাকে আদর করে বলল, মাই লিটল সানফ্লাওয়ার, মাম্মা আমার কাছ থেকে চলে এলে কেন? ছোট্ট নিরু গোল গোল চোখে তাকায় বাবার দিকে, ভাঙা ভাঙা গলায় বলে, ভালো লাগছে না, বাতায় দাবো। নিবরাস মেয়েকে আদর করে। এতক্ষণে নূর পেছনে এসে দাঁড়িয়েছে। পরনে তার ঢোলা ঢালা একটা লং টপস। সে এখন পরিপূর্ণ এক নারীতে পরিণত হয়েছে। লম্বা হয়েছে, শরীর বেড়েছে কিছুটা, পেট বড় হয়ে আছে। নিবরাস তার ছোট্ট পরি থেকে চোখ সরিয়ে তার বড় পরির দিকে তাকায়। নূরের গোলগাল মুখের দিকে তাকিয়ে সে সামান্য হাসল, মৃদু স্বরে বলল, বেবি, লিটল সানফ্লাওয়ার বাসায় যেতে চাচ্ছে, যাবে তুমি? নূর এদিক সেদিক মাথা নাড়ল, হালকা হেসে নিবরাসের হাতে ধরল। নিবরাস নূরের ঘর্মাক্ত মুখের দিকে তাকিয়ে বলল, ঘামছো কেন? কষ্ট হচ্ছে? পানি খাবে? নূর আবার মাথা নাড়ল। নীরু ফ্যাসফেসে গলায় বলল, পাপা পাপা বাতা। নিবরাস মেয়েকে আরেকটু আদর করে বলল। আর একটু কিউটি, মামা সানসেটটা দেখে নিক। ছোট্ট নীরু কি বুঝলো জানা নেই। সে ভীষণ গম্ভীর হলো, মুখ ফিরিয়ে বলল, তুমি পূজা, মাম্মা আত বাই মালো, তুমি বাতায় নিয়ে দাও না। নিবরাস ভ্রু কুচকে নূরের দিকে তাকালো, ভরাট স্বরে নূরকে বলল। তুমি নিজের দল ভারী করেছো না, আমার মেয়েকে আমার বিরুদ্ধে এসব শেখাচ্ছ? নূর সামনের দিকে তাকিয়ে বলল, আপনার মেয়ে আপনার কাছে থাকে, সে দিনেও আপনার কাছে থাকে, রাতেও আপনার কাছে থাকে। ও আসার পর আপনি আমায় পাত্তাই দেন না, আর মেয়েকে নিয়েই পড়ে থাকেন সারাদিন। আবার আমাকে এইগুলো বলেন কোন মুখে আপনি? নিবরাস নীরুকে একপাশে নিয়ে নূরকে কাছে টেনে আনলো, সাপের মতো পেঁচিয়ে ধরে বলল, মিথ্যে কথা বলো কেন সোনা? মেয়েকে ঘুম পাড়িয়ে আমি তোমার কাছে আসি না, থাকি না তোমার কাছে? আর আমি না আসলে তোমার পেটে আরেকটা বাচ্চা আসলো কি করে? হ্যাঁ, নূর নিবরাসের হাতে টপ করে কামড় বসায়। নিবরাস হাত সরায় না, সে কোনো ভ্রুক্ষেপও করে না। নূর নিবরাসের দিকে তাকিয়ে বলল, সেটা আরো আগে, আপনি তখন মেয়েকে নিয়েই চলে এসছেন। শয়তান লোক, এখন পল্টি খাচ্ছেন? আমার মেয়েটা আসুক শুধু, তারপর। নিবরাস নূরের কথা কেড়ে নিল, কাঁধের উপর হাত দিয়ে বলল, তারপর ছেলে আসার পর আবার আমার মেয়ে আসবে, তারপর ছেলে, আবার মেয়ে, আবার। নূর নিবরাসের মুখ চেপে ধরে, চোখ গরম করে বলল, সানসেট দেখুন, না হয় মেয়েকে নিয়ে যান। ছেলে মেয়ে করে আমার মাথা খাবেন না। একজনকে দিয়ে দেখেছি আপনার নমুনা। নিবরাস হাসলো, ঝুঁকে নূরের গালে চুমু খেলো। নীরুকে কোল থেকে নামিয়ে বলল, মাম্মা, রুস্তমার আয়াস চাচুর কাছে যাবে, তোমাকে তারা রাইডে নিয়ে যাবে। ছোট্ট নীরু খিলখিলিয়ে হেসে উঠল। নিবরাস হাতের ইশারা দিতেই আয়াস অ্যালার্ট হলো। নীরু গুটি গুটি পায়ে এগিয়ে গেল রুস্তমের দিকে। এই কাজটাতে তারা অভ্যস্ত। তারা জানে এখন নীরুকে সামলানোর দায়িত্ব তাদের উপরে। নীরু চলে গেলে নিবরাস নূরকে পেছন থেকে জড়িয়ে ধরল। সূর্য তখন অস্ত যাবে, কমলা রঙে আকাশ সেজেছে। নিবরাস নূরের ঘাড়ে থুতনি ঠেকায়, ফিসফিস করে বলল, মেয়ের উপর হিংসে করছো কেন? করছি না। নূর অস্বীকার করে, কিন্তু তার চোখে লুকানো অভিমানগুলো স্পষ্ট। তাই? আমি তো দেখতে পাচ্ছি। কোথায়? এই যে তোমার চোখ কেমন আমাকে অভিযোগ করছে। নূর মন খারাপ করে বলল, আপনি দেখতে পাচ্ছেন না? আপনি ওকেই বেশি ভালোবাসেন। আমাকে আগে ভালোবাসতেন, এখন আর বাসেন না। নিবরাস জোরে একটা শ্বাস ফেলে। মেয়েটা বয়সেই বড় হয়েছে, এখন আগের তুলনায় আরো বেশি বাচ্চামো করে। অথচ মেয়েটা জানলো না সে তার ভালোবাসা একা ভোগ করবে বলে সে কতটা নির্মম, কতটা একনিষ্ঠ হয়েছে। নিবরাস নরম হয়, সে তুলার চেয়ে বেশি নরম কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে, আজকে বাসায় গিয়ে আমি তোমাকে
বেশি করে আদর করব। মেয়েকে রোস্তমার আজকে রেখে দিতে বলি। নূর কিছুক্ষণ চুপ থেকে বলল। রাতে খাবার খাওয়ানোর পর। নিবরাস হাসল। সে ভেবেছিল নূর রাজি হবে না। সে আচ্ছা বলে নূরকে আর একটু কাছে টানলো। হাত রাখলো নূরের পেটে। মাঝে মাঝে সে পেটে হাত রাখলে ভেতরের পুচকু বাচ্চাটা তার হাতে লাথি মারে। হয়তো মাম্মামের শরীরে বাবার ছোঁয়া তার পছন্দ নয়, কিন্তু আজ পুচকুটা লাথি মারল না। নিবরাস হাসে। এতক্ষণে সানসেট হয়ে গেছে। আকাশে কমলা লাল রংটা গাঢ় হয়েছে। দুজন মানব মানবী এখনো লেকপারে ভালোবাসার আলিঙ্গনে দাঁড়িয়ে আছে। সময় পেরুলো। লাল কমলা রং পড়ে গিয়ে আকাশ নীল কালোতে সেজেছে। নিবরাস নূরের গালে চুমু এঁকে বলল। এই সন্ধ্যা নীলে এখন তুমি আমি। কেমন লাগছে মাই লেডি? নূর হালকা হেসে নিবরাসকে জড়িয়ে ধরল। বুকে মুখ গুজে বলল। যতটা ভালো লাগলে বলা যায় না ততটা। আমাকে আরো বেশিক্ষণ এভাবে জড়িয়ে ধরে থাকবেন মিস্টার আহমেদ খান। ওকে মিসেস অ্যাজ এ উইশ। তুমি বললে প্রতিদিন, প্রতি সময়, সব সময় এইভাবেই থাকবো। নূর কিছু বলল না আর। অতঃপর সন্ধ্যার আকাশ ধীরে ধীরে কালো হলো, অথচ তাদের ভালোবাসা শেষ হলো না।